ছোটবেলায় তো আমরা সবাই একটা কথা শুনেছি, যে খেটে খায় তার কখনো ভাতের অভাব হয় না। কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি না হলেও একেবারেই কিন্তু মিথ্যে বা ফেলনা নয়। সত্যিই তাই, আমরা যদি পরিশ্রম করি আমাদের কিন্তু ভাতের অভাব হবে না। এটা কিন্তু একেবারে নিশ্চিত। পরিশ্রমী মানুষরা কিন্তু কখনো না খেয়ে মরে না। আর একটা কথা হচ্ছে, সেই পরিশ্রমের সঙ্গে যদি একটু বুদ্ধিটাকেও জুড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু তার অভাব জিনিসটাও কিন্তু খুব একটা হয় না। আর আমাদের জীবনে যদি আমরা যদি একটু কম চাহিদা রাখি, মানে চাহিদাটা যদি আমরা কমাতে পারি, তাহলে দেখবো জীবনে অবাঞ্ছিত খরচা বা অবাঞ্ছিত জিনিসের প্রতি আমাদের যে একটা লালসা বা লোভ, সেটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব বেশি দুঃখও জীবনে পেতে হবে না। আমাদের কিন্তু সকল দুঃখের মূল হচ্ছে ওই আমাদের চাহিদাটা এত বেশি হয়ে যায় যে যোগানের সঙ্গে তো আর কখনো কখনো এমন অমিল তৈরি হয়, এমন ব্যবধান তৈরি হয় যে আমরা কিন্তু সেই সময় দুঃখে ভুগি। সেই জন্যে জীবনে কিন্তু পরিশ্রম করতে হবে তোমাকে। তোমাকে ভগবান কী দিয়েছে এটা বড় কথা নয়, তুমি নিজের জন্য কতটা কী করেছো এটাই কিন্তু বড় কথা। আর ভগবান কিন্তু সবসময় পরিশ্রমী মানুষকে কিন্তু সঙ্গ দেয়, মানে পরিশ্রমীরাই কিন্তু শেষ জীবনে কিন্তু, মানে শেষ বেলায় কিন্তু পরিশ্রমীরাই জেতে। তোমার যতই প্রতিভা থাকুক না কেন, সেই প্রতিভা তুমি যদি কাজে না লাগাও, তাহলে তোমার পরিশ্রম কাজে না লাগালে, মানে পরিশ্রম না করলে তোমার প্রতিভার কিন্তু কোনো মূল্য থাকে না। তো সকালবেলায় কিন্তু এই যে একটু ছাদ বাগানে ঘুরে এলে মনটা অনেকটা কিন্তু এনার্জি সংগ্রহ করে, আর আমি কিন্তু অনেকটা সতেজ ফিল করি। তো সকালবেলা উঠে কিন্তু প্রতিদিনের জন্য ছাদ বাগানে একবার করে একটু ঘুরে আসি, গাছপালাদের সঙ্গে একটু দেখা করে এলে মনটা সত্যি ভালো হয়ে যায়। আর আমার তো প্রতিদিন সকালবেলা কাজ হচ্ছে, মেয়েদের জন্য টিফিন রেডি করতে হয় সকালে সকালে, যেহেতু ওরা স্কুলে যায়, মানে ওদের মর্নিং স্কুল, তো ওই জন্যই টিফিনটা রেডি করা কিন্তু আমার সব কাজের মধ্যে বড় কাজ হয়ে দাঁড়ায়। তো রান্নাঘরটা যেদিন পরিষ্কার করে রাখতে পারি সেদিন তো কত ভালো লাগে। আর যেদিন একটু অসুস্থ লাগে বা কোনো কারণে কাজের চাপে বা মেয়েদের পড়ার চাপে যেদিন রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে পারি না রাত্রে, সেদিন কিন্তু সকালে উঠে মাথাটা সত্যিই ধরে যায় রান্নাঘরের ওই বিতিকিচ্ছিরি অবস্থা দেখে। মানে রান্নাঘর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সত্যি দেখবে মনটা ভালো থাকে না। তো সেই জন্যেই কিন্তু সকাল সকাল মানে মুডটা অফ হয়ে যায়। তো ওই জন্য চেষ্টা করি ম্যাক্সিমাম দিন রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখতে। তবে আমার যেহেতু ছোটো ছোটো দুটো বাচ্চা, নিজেও যে খুব একটা শারীরিক মানে শারীরিকভাবে সুস্থ, শরীরটা ভালো থাকে তা নয়। সেই জন্যে কিন্তু কখনো কখনো রুটিন ব্রেক আমার হয়েই যায়, এবং সেটা কিন্তু মাঝে মাঝে এমনটা হয়ে দাঁড়ায় যে সেই রুটিন ব্রেকটাই কিন্তু রুটিন হয়ে দাঁড়ায়। তো সকালবেলা দেখো মেয়েকে রেডি করে দিয়েছি, চুল বেঁধে দিলাম, টাইটাও বেঁধে দিলাম। এই দুটো কাজ ওকে আমার করে দিতে হয়। এই দুটো কাজ এখনও ও নিজে করে নিতে পারে না। আর বড় মেয়ে এসে কিন্তু সব কিছু করে নিতে পারে। তো সকালবেলায় কিন্তু আমার ওর টিফিনে 2-3 রকম করতে হয়। তো দেখো এই যে আজকে তৈরি করছি বড় মেয়ের জন্য রুটি আর ভেন্ডি ভাজি করছি। আর এদিকে কিন্তু ছোটো মেয়েকে এই যে ওর বাবা বেশ কিছু খাবারগুলো এনে দিয়েছে। তো এই যে আজকে ওকে কিন্তু এই যে মানে কি বলবো, রেডিমেড খাবারই দিলাম। আর ও না একটু এই ধরনের খাবার খেতেই বেশি পছন্দ করে। এই যেহেতু ছোটো মেয়ে এখনও অতটাও বুঝে উঠতে পারে না, ওই জন্যেই কিন্তু ও একটু এই ধরনের খাবার খেতে বায়না করে। রুটি সবজি এগুলো খেতে অতটাও পছন্দ করে না। তো বড় মেয়ে তো এখন বুঝতে শিখেছে, সে কিন্তু রুটি সবজিটাই পছন্দ করে। আর ওই বাইরের খাবার ও অতটাও খেতে চায় না। কখনো কখনো খায়, বোনকে দেখে ওরও একটু খেতে ইচ্ছে করে, কিন্তু ও কিন্তু টিফিনে বাড়ির তৈরি, মানে আমার হাতে তৈরি খাবারটা নিতেই বেশি পছন্দ করে। বুঝতে শিখেছে যে এখন ঘরের খাবার খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে উপকারী। আশা করছি ছোটো মেয়েও শিগগিরই বুঝতে শিখবে, দিদিকে দেখে দেখে ও শিখবে। তো দেখো এখানে কিন্তু ও হাত মুখ মুছে গামছাটা এখানে রেখে চলে গেছে। তো ও যে কবে বুঝতে শিখবে এটাই আমি ভাবি। হ্যাঁ, আমার বড় মেয়ে তো বুঝতে শিখে গেছে, ছোটোটাও যেদিন বুঝতে শিখবে সেদিন হয়তো আমার অনেক পরিশ্রম কম করতে হবে। মানে ওর জন্যে আমার এখন অনেক এক্সট্রা কাজ করতে হয়, এটা সেটা যেখানে সেখানে এটা এটা ফেলে রেখে চলে যায়, ঘর বাড়ি জামা কাপড় মানে এদিক ওদিক ফেলে রাখে, এইটাই। তো দেখো ওদের তো পাঠিয়ে দিয়েছি সকাল সকাল, আর আমি কিন্তু এখন এই যে সংসারের কাজকর্ম গুছিয়ে নিয়ে আরও দুটো রুটি করে নিলাম। আর আজকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠান ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ প্রতিদিন একই জিনিস শেয়ার করলে তোমাদেরও হয়তো ভালো লাগবে না। তো ওই জন্য আজকে কিন্তু আর ওইসব শেয়ার করলাম না। আজকে কিন্তু এই যে আমি ব্রেকফাস্টটা কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমার না রুটি দিয়ে এই খেজুরের গুড়টা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু একটু গুড় এনে রেখেছিলাম, মানে আমাকে দিদির গুড় কিনে দিয়েছিল। তো সেই গুড়টা একটু একটু করে মাঝে মাঝে কখনো কখনো খাই, কারণ খুব বেশি খাওয়া তো ঠিক না, বয়স হচ্ছে এখন, গুড় জাতীয় জিনিসে প্রচুর ক্যালোরি। তো সেই জন্যে একটুখানি নিয়েছি, 1 চামচ মতো নিয়েছি, আর একটু নিয়েছি আচার, আর তার সঙ্গে ওই যে ভেন্ডি ভাজিটা ছিল সেটাও কিন্তু একটু নিয়ে নিয়েছি, আর নিয়েছি চা। তো মার সঙ্গে বসে একটু খাচ্ছি আর গল্প করছি, কারণ
এখন আপাতত কাজকর্ম একটু কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো মেয়ে পেপারটা পড়ে ওইরকম করে রেখে চলে গেছে। তো এই যে বড় মেয়ে কিন্তু প্রতিদিন এই পেপারটা পড়ে এলোমেলো করে রাখে, ওকে এতবার বলি। আর ওই কী হয়, যখন ওই গাড়িটা আসে, ওলা যেই হর্ন দেয়, ও কিন্তু পেপারটা যেখানে খুশি সেখানে ফেলে রেখে দৌড়াতে শুরু করে। অনেকবার বলেছি বাবা পেপারটা পড়ে ভাঁজ করে রাখবে। এইবার ওই পেপার পড়তে শুরু করে, আর গাড়িওয়ালা যে আসে তখন ওর আর খেয়াল থাকে না, ও তড়ি ঘড়ি পেপারটাকে যেমন তেমন করে রেখে আবার কিন্তু দৌড় মারে। তো যাই হোক, সব কিছুই তো পারফেক্টলি হয় না, তাই না? আসলে বাচ্চাদের শেখাতে গেলেও একটু ওদের মতো করেও কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। আর আমাকে এই কাজগুলো পরে গুছিয়ে রাখতে হবে, আমি জানি। তো বাচ্চাকে পেপার পড়তে না, মানে আমি যদি দেখা গেলো খুব বেশি ঝামেলা করে, হয়তো পেপারটা পড়াটাই বন্ধ করে দেবে। এই জন্য কিছু বলি না, কারণ বাচ্চার কিন্তু জেনারেল নলেজ এটা থাকা খুব দরকার। শুধুমাত্র বই পড়লে, সিলেবাসের বই পড়লেই তো হবে না। তো এই যে পেপার পড়া অভ্যাসটাও তৈরি হয়েছে, এটা আমার ভীষণ আমি খুশি। কারণ আমার মনে হয় বাচ্চাদের কিন্তু এই যে প্রিন্টিং মিডিয়ার প্রতি একটা টান থাকা দরকার। আর জিকেটা আজকাল তো যে কোনো এক্সামে খুবই বেশি একটা কী বলবো, প্রাসঙ্গিক বিষয়। তো ওই জন্য আমি চাই আমার মেয়েটা পেপারটা প্রতিদিন পড়া শিখুক। যতই অসুবিধা হোক না কেন, যতই সমস্যা হোক না কেন, আমি পেপার নেওয়া কিন্তু বন্ধ করিনি। সে করোনার সময় থেকে হোক আর যে কোনো সময় হোক, পেপার বা ওকে বই কিনে দেওয়া, ওর বিভিন্ন রকম কী বলবো, ওই ম্যাগাজিনগুলো কিনে দেওয়া, ওইগুলোকে কিন্তু আমি উৎসাহই দিই সবসময়। এবং ওই অভ্যাসগুলো কিন্তু আমরাই ওকে সচেতনভাবে করিয়েছি, ওর বাবা আর আমি দুজনে মিলে। যে বই পড়া অভ্যাসটা খুবই একটা ভালো অভ্যাস। আজকাল এই যে সোশ্যাল মিডিয়ার দিনে বইটা আমার মেয়ে পড়ে, আর পেপার পড়ে, ম্যাগাজিন পড়ে, আমি সত্যি তার জন্য ভীষণ খুশি। আমি মনে করি প্রত্যেকটা বাবা মার উচিত তার বাচ্চাকে বই পড়ার প্রতি একটা নেশা তৈরি করে দেওয়া। বই পড়া মানেই কিন্তু শুধু স্কুলের বই নয়, স্কুলের বই পড়লে তোমার সীমিত একটা নলেজ হবে, কিন্তু এই যে এত বড় পৃথিবীতে কোথায় কি হচ্ছে সেটা জানতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু পেপার পড়তে হবে, ম্যাগাজিন পড়তে হবে। আমি চাই আমার বাচ্চা সত্যিই শিক্ষিত হোক, নাকি শুধু পুঁথিগত বিদ্যা সে অর্জন করুক। তো সকালবেলা উঠে এই যে টুকটাক কাজকর্ম করে নিয়েছি, জামা কাপড়টাও ধুয়ে রেখেছিলাম। এখন এই যে একটু ব্রেকফাস্টটা করেই এলাম, কারণ অনেক সকাল সকাল উঠছি আর একটু খিদেও পেয়ে গেলো। তার থেকে বড় কথা, মা এসছে টাইমের মধ্যে। আজকে অন্তত যদি আমি ব্রেকফাস্টটা না করি, তাই না, মাও খিদে পেয়ে যায়। তো ওই জন্যে এখন এলাম এই যে, আর যা রোদ পড়ছে, একটু দেরি হলেও অসুবিধা হবে না বলে জামা কাপড়গুলোকেই এখন মেলছি। একটু আর কি সময় করে ব্রেকফাস্টটা করে নিলাম। আসলে সচরাচর অন্য দিন হয় কি, অতটা সময় মানে ব্রেকফাস্ট করার প্রতি অতটা খেয়াল থাকে না। কিন্তু মা যেহেতু এসছে, আমিও চাই আমার জন্যে মা না ওয়েট করুক। তো আমি ওই জন্যে সকাল সকাল মার সঙ্গে ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখন কিন্তু এই যে বাকি কাজগুলো করছি। তো দেখো আমার এই গাছপালা ছোট্ট বাগানটাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমার এই সীমিত চেষ্টা আর কি, ছোট্ট ছোট্ট করে একটু একটু করে বাগানটাকে তৈরি করছি। তো এই যে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম সেটাও নিয়ে যাব। আর এদিকে কিন্তু একটা মুরগি কেটেছি আজকে ঘর থেকে। আর এই মুরগিটা কিন্তু কাটলাম হচ্ছে, মা এসছে সেই জন্যে। আর মুরগিটা আমিই পরিষ্কার করছিলাম। মা বলল ঠিক আছে তুই যা, তোর তো হাতে ব্যথা। আর মারা যেটা করে আর কি, হ্যাঁ, নিজে ততটা পারে বাচ্চার কষ্ট কমাতে। তো আমি তো আমার বাচ্চাদের নিয়ে ভাবি, আর আমার মা কিন্তু এখনও আমাকে নিয়েই ভাবে। তো আমার মা এই যে পরিষ্কার করছিল, আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যখন কাটবে তাহলে আমি নিচে গিয়ে রান্নাটা শুরু করি। তো এই যে আমি নিচে এলাম। আর এদিকে দেখো ভাতটা বসিয়েছিলাম, প্রায় ভাতটাও হবে হবে করছে। সেই সঙ্গে এই যে ফ্যান জলটা কিন্তু গাছে, ফ্যান জল না, চাল ধোয়া জল আর কি, এটা কিন্তু গাছগুলোকে দিয়ে দিচ্ছি একটু একটু করে। এইভাবেই কিন্তু একটু একটু করে যত্ন করেই কিন্তু ছোট্ট আমার এই বাগানটাকে বানাচ্ছি। এইটা কিন্তু আমার ঘরের সামনে মাটিতে, আর ছাদে তো ছোট্টখাট্টো একটা বাগান বানাচ্ছি। তোমাদের আশীর্বাদে আশা করছি বাগানটা একদিন বড় করব ধীরে ধীরে একটু একটু করে। তো দেখো এই যে বেগুনটা, এটা কিন্তু এই যে একটু মিলিবাগে ধরেছে, তো আমি ঘাসের উপর ঘষে ঘষে নিচ্ছি। আসলে নিজের হাতে জৈব পদ্ধতিতে বানানো সবজি তো কিছুই ফেলতে ইচ্ছে করে না, যেহেতু কোনো রাসায়নিক সার দিই না। তো এই যে দেখো এটা দিয়ে ছোট্ট একটু করে নিম বেগুন হয়ে যাবে। এটা কিন্তু রেখে দিচ্ছি তোমার দাদার জন্যে। তো ও বাড়িতে এলে ওকে নিম বেগুন করে দেবো বলে রেখে দিলাম বেগুনটা। আর এখন কিন্তু আমি মোচাটা রান্না করব। মা মোচাটা ছাড়িয়েছে আমার সঙ্গে, মা আমার থেকে মাই বেশি পরিষ্কার করেছে, আমি তো অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর মা আমাকে এগুলো দেখো কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তো অনেক দিন পরে কিন্তু আজকে মোচা খাবো, কারণ মোচাটা না একটু সময় নিয়ে পরিষ্কার করতে হয়। ইতিপূর্বে আমার গাছে একটা দুটো মোচা হয়েছে, সেগুলো আমি কেটেওছি, কিন্তু ওই যে রান্না করা আর হয়ে ওঠেনি। তো আজকে এই যে মোচাটা কাটলাম, এটা রান্না করব। আর এই মোচাটা কিন্তু ভীষণই উপকারী, বিশেষ করে যাদের একটু আয়রনের ঘাটতি আছে তাদের জন্য তো মোচা ভীষণই উপকারী। আর যে কোনো মানুষের পক্ষেই কিন্তু মোচা ভীষণই উপকারী একটা খাবার। তো মোচাটা একটু কেটে কুটে নিতে সময় লাগে বলে কিন্তু এইটা অনেকেই খেতে চায় না। তবে মোচা খাওয়াটা কিন্তু খুবই আর কি একটা ভালো কাজ। তো এই যে দেখো মোচাটাকে একটু হলুদ দিয়ে আমি এভাবে ভাপিয়ে নেব, তাহলে মোচার যে কষটা না সেটা চলে যাবে, আর মোচাটা খেতে অনেকটা ভালো লাগবে। তো
তো ঝিরিঝিরি করে এই যে এটা কেটে নিয়েছি আর খানিকটা কিন্তু রেখে দিয়েছি, কারণ অতটা মোচা একদিনে খাওয়া যাবে না। আর আমার মেয়েরাও কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে আমার বড় মেয়ে খুবই পছন্দ করে ডুমুর, মোচা এই জাতীয় খাবার। ক্যালসিয়াম নয়, আয়রন সমৃদ্ধ এই খাবারগুলো সত্যিই খাওয়া খুবই দরকারি। তো দেখো অনেকটাই কিন্তু মাংস হয়েছে, মা বললো বেশ খানিকটা 1 কেজি মতো মাংস হবে। তো এইটাই কিন্তু রান্না করব আজকে, মোচা দিয়ে চিংড়ি দিয়ে করব, আর এই যে করব মুরগিটা রান্না। তো দেখো আমার মোচাটা রান্না হয়ে গেল, এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর এটা কিন্তু খেতে আজকে বেশ লেগেছিল। তো এবার আমি এটাকে তুলে নেব, প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটু আলু দিয়েছি সঙ্গে, আর তার জন্য কিন্তু খুব সুন্দর একটু মাখো মাখো ব্যাপার এসছে। তো শেষবেলায় কিন্তু একটু এতে গরম মশলা অ্যাড করেছি, গরম মশলাটা দেওয়াতে কিন্তু ফ্লেভারটাও দারুণ এসছে। তো একটুখানি গুড় দিয়েছিলাম, হাফ চামচেরও কম, কোয়ার্টার চামচ দিয়েছিলাম গুড়। তো 1 চামচে 4 ভাগের 1 ভাগ এই গুড় দেওয়ার জন্যে কিন্তু ভেতরে ভীষণ সুন্দর একটা টেস্টি ব্যাপার এসছে, বেশ মিষ্টি মিষ্টি একটা ভাব এসছে। আর আমার মেয়েরা এত ভালো খেয়েছে যে আমি ভীষণ খুশি হয়ে গেছি। তো দেখো দেখতে যে কতটা সুন্দর হয়েছে, আসলে ভাপিয়ে নিয়েছি হলুদ দিয়ে, তো তাই এত সুন্দর দেখতে হয়েছে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও মন চায়, তাই না? আর খেয়ে তো ভালোই লেগেছে আমাদের, পরের দিন আরও ভাবছি একদিন সুন্দর করে বানাবো। তো এখন আমি চিকেনটাকে রান্না করছি এই রকম, দেখো পেঁয়াজ, জিরে আর লঙ্কাটাকে এরকম তেলে ভেজে নিয়ে, এটাতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে গরিমাকে স্কুল থেকে প্রথম ডায়েরি দিয়েছে আজকে, নতুন ডায়েরি। তো ও তো ভীষণ খুশি হয়ে গেছে, আর এই কার্ডটাকে ফ্ল্যাপ করে দিতে হবে সেটাই বলছে হেলে দুলে। আমার রান্নার দিকে অনেকটাই আমি এগিয়ে নিয়ে এসেছি। মোচাটা নামিয়ে নিয়ে এবার করে নিচ্ছি চিকেনের জন্য মশলাটা কষিয়ে। আর এই মশলাটা কষিয়ে নিয়ে আমি যে খুব বেশি দেখো মশলা দিচ্ছি তেমন না, আমার মানে আমার কথা হচ্ছে যে আমি খুব কম মশলা দিয়ে খাবো, কারণ গরম তো খুব বেশি মশলা খাওয়া একদম শরীরের পক্ষে ঠিক নয়। আর ডাক্তাররা কিন্তু বারবার সেটাই বারণ করে, তারপরেও আমরা লোভে পড়ে কিন্তু প্রচুর প্রচুর মশলা অ্যাড করি। তো আমি সবসময় চাই যে একটু সাধারণ আর নিতান্তই সোজাসাপটাভাবে রান্নাবান্না সমস্ত কিছু, জীবন বলো আর রান্না বলো সবই কিন্তু যদি খুবই কম তেল মশলা দিয়ে তুমি রান্না করতে পারো খুব সুন্দর করে, তাহলেই কিন্তু তুমি সত্যি নিপুণ একজন শিল্পী। দেখো বেশি মশলা, বেশি আসবাবপত্র, বেশি রকমের অর্থ খরচা করে তো যে কেউ জীবনে অনেক শান্তি সুখ খুঁজতে পারে, তাই না? কিন্তু আসল সুখ শান্তি কিন্তু নির্ভর করে ব্যালেন্সের উপর। তোমার লবণ, লঙ্কা, ঝাল, নুন সব কিছু যদি তুমি ঠিক করে দিতে পেরেছো, তাহলে কিন্তু রান্নাটাও যেমন সুস্বাদু, জীবনটাও কিন্তু তখন অনেক বেশি সুখের হয়। তো দেখো এই যে ছোট ছোট ডিমগুলো হচ্ছিল, আসলে মুরগিটাকে না আমার অনেক দিন হয়ে গেছিলো আর খাওয়ার আর দেওয়া ঠিক মতো হচ্ছিল না। তো আমি এই যে ডিমগুলোকে এই যে দেখো এই চামড়াটাকে তুলে রাখলাম, কারণ এর থেকে না প্রচুর তেল গলবে। তো আমার একদম এত তেল গললে ভালো লাগে না, ওই জন্য এটাকে ঝোলে দেবো বলে উঠিয়ে রাখলাম আমি। তো দেখো এবার কিন্তু কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোল দিলাম। তো তোমরা বলবে এত কেমন দেখতে হয়েছে আমার মানে রান্নাটা। আসলে আমি না ওই খুব বেশি দেখনদারিতে পছন্দ করি না, যেটাকে আমার নিজের সঠিক এবং স্বাস্থ্যকর মনে হয় সেটাই করি। তো হালকা লঙ্কা দিয়েছি বলেই কিন্তু এরকম দেখতে হয়েছে। আর আমার মেয়েদের খুব লঙ্কা পছন্দ নয়, আর লঙ্কা খুব বেশি খাওয়াটাও ঠিক নয়, তাই না? তো এই জন্যেই কিন্তু এরকম হালকা পাতলা একটা সাদামাটা রান্না করলাম, তবে খেতে খুব খারাপ হয়নি। আলুটা আজকে একদম ভাজিনি, ডাইরেক্ট দিয়ে দিয়েছি। আর এই জন্যই কিন্তু তেলটাও আমার কম লেগেছে রান্নায়। তো রান্নায় কম তেল ইউজ করতে পারাটা কিন্তু অনেকটা বড় একটা শিল্প বলে আমার মনে হয়, কারণ অনেক বেশি তেল মশলা দিয়ে দেখেছি অনেক বড় বড় রাঁধুনিরা রান্না করে। তো বাড়িতে সচরাচর অত তেল মশলা খাওয়াটা কিন্তু একদম ঠিক নয়। 2 মেয়েকে আগে দিয়ে নিলাম, তারপর কিন্তু আমি আর মা বসবো খেতে। আর এই যে আমার মেয়ে কিন্তু একটু মেটে একটু এই যে গিলে এগুলো খেতে খুব ভালোবাসে। আর সত্যি কথা বলতে আমিও না হাড়টা চিবোতে ভালোবাসি, তবে পোলট্রির মাংস হাড় চিবানোটা একদমই মানে ভালো নয়, স্বাস্থ্যকর নয় বলে কিন্তু দেশি মুরগি যদি রান্না করি আমি কিন্তু একটু বসে বসে সময় নিয়ে হাড়গুলোকে চিবোই, আমার ভীষণ ভালো লাগে ভেতরের এই শ্বাসটাকে খেতে। তো দেখো এদিকে ছোটো মেয়ের খাবারটাও বেড়ে দিলাম, আর এবার আমরাও মা মেয়েতে বসে পড়বো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।